সমাস আমরা পুরোটা একসাথে পড়ব না। এটার কারণ হলো পুরোটা একসাথে পড়তে গেলে আমাদের অনেক ঝামেলা হয়ে যাবে। অনেকগুলো সমাস আমরা একটার সাথে একটা মিলিয়ে ফেলতে পারি বা মনে নাও থাকতে পারে। তা আমরা অল্প করে পড়ব আজকে। বিভিন্ন সময় বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে আমরা সেটা দেখি। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা শব্দ দিচ্ছে এবং আমাদেরকে বলছে যে এটা কোন ধরনের সমাস, প্রকারভেদ জানতে চেয়েছে। কৃদন্ত পদের পূর্বপদের নাম কি? এই প্রশ্নটা একটু ভিন্ন। এই প্রশ্নটা নিয়ে আমরা যখন এই টপিকটার মধ্যে যাব তখন আলোচনা করব। এর মধ্যে একটা ছোট্ট কথা বলি, তোমরা কিন্তু অলরেডি কৃদন্ত পদ সম্পর্কে ধারণা পেয়েছো কিনা? কৃদন্ত পদ কোনগুলো? কৃত প্রত্যয় সাধিত যে শব্দ সেগুলোকে কি বলবো আমরা? সেগুলোকে আমরা বলবো কৃদন্ত পদ, রাইট? তাহলে কৃদন্ত পদ তোমরা জানো। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? এটা হচ্ছে 44তম বিসিএস আসছে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? তাহলে এখন পর্যন্ত দেখো এখানে দুটো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে একটা শব্দ উল্লেখ করে দিয়েছে এবং বলেছে সেটা কোন সমাস। এখানে দুটো কর্মধারয় সমাস থেকে আসছে পরপর তিনবার। দেখো 41, 42, 43। 42 আবার হচ্ছে স্পেশাল বিসিএস ছিল ডক্টরদের জন্য। তো এখানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি এখানে বলেই দিয়েছে যে কোনটা মধ্যপদলোপী। হ্যাঁ, আবার দেখো 42ও মধ্যপদলোপী আসছে আর 41 আসছে উপমান কর্মধারয়। তাহলে আমরা এখানে কর্মধারয় থেকে অনেকগুলো প্রশ্ন আসতে দেখতে পাচ্ছি। তো আমাদের জন্য 47, 48-এ যারা দিবা এই বিষয়গুলো মাথায় রেখেই অবশ্যই পড়তে হবে। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? বহুব্রীহি থেকে আসছে। পুষ্প সৌরভ কোন সমাস? জলে স্থলে কোন সমাস? বিস্ময়াপন্ন কোন সমাসের ব্যাস বাক্য? কোন সমাসের ব্যাস বাক্য হবে না, এটার ব্যাস বাক্য কোনটা সেটা হবে। হ্যাঁ, বহুব্রীহি উদাহরণ, বহুব্রীহি আগেও আসছে। যশ সাহেব কোন সমাস? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মানে তোমার আসলে তুমি যদি সমাস সম্পর্কে জানতে পারো প্রশ্ন যেভাবেই আসুক না কেন সেটা তোমার ব্যাস বাক্য জানতে হতে পারে, জানতে চাইতে পারে। তোমার যে কোনো একটা সমস্ত পদ যে কোনো একটা শব্দ দিয়ে বলতে পারে যে এটা কোন কোন সমাস। অথবা তোমার একদম স্পেসিফিক ভাবে সে বলে দিতে পারে যে এটা এখানে একটা মধ্যপদলোপী কর্মধারয় আছে অথবা একটা কর্মধারয় সমাস আছে, সেটা কোনটা এভাবেও আসতে পারে। যাই হোক, আমাদের আসলে দরকার হচ্ছে মূল বিষয়টা জানা, বেসিকটা ক্লিয়ার থাকা, তাহলে যেভাবেই আসুক আমরা সেটা পারবো। প্রথমে আসি সমাস। আচ্ছা, সমাস শব্দটা এটা একটা তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, ঠিক আছে? তৎসম বা সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দগুলোকেই আমরা বাংলা ভাষায় তৎসম শব্দ বলি, মানে তার সমান। তাহলে যদি তৎসম বা সংস্কৃত শব্দ হয় তাহলে বলতো সমাসের রীতিটা আসলে কোত্থেকে আসছে? মানে যে সমাস আমরা যে পড়ি এর নিয়ম রীতি এগুলো কোত্থেকে আসছে? খুবই সহজ, এই সংস্কৃত থেকেই আসছে। কোত্থেকে আসছে? সংস্কৃত ভাষা থেকেই হচ্ছে সমাসের রীতি এসেছে। তাহলে এটা অনেক সময় প্রশ্ন আসে যে সমাসের রীতি বাংলা এসেছে কোত্থেকে? কোত্থেকে আর আসবে? সংস্কৃত থেকে আসছে, ঠিক আছে? তারপর আসো সমাস শব্দটা তোমার ব্যাকরণের কোন অংশে, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? এটা কি তোমার ধ্বনিতত্ত্বে নাকি শব্দতত্ত্বে? সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচনা করা। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে কি? রূপতত্ত্ব। আচ্ছা, সমাসে মূলত কিসের মিলন হয় বলতো? সমাসে মূলত শব্দ বা পদের মিল হয়। আর আমরা যখন দেখি সন্ধি সেখানে কিসের মিল হয়? সেখানে হচ্ছে তোমার ধ্বনির মিল হয়, ঠিক আছে? তো সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ আমরা কিন্তু তোমার সন্ধিতেও পড়েছি, সন্ধিতেও আমরা দেখেছি। সন্ধি কি? সন্ধি মানে হচ্ছে মিলন ছিল, তো এখানেও মিলন। সমাসের অর্থ কি? মিলন। তবে এখানে কিসের মিলন? এখানে হচ্ছে তোমার পদের মিলন, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, একপদীকরণ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, একপদীকরণ। তাহলে আমরা কোন বিষয়গুলো একটা পদে পরিণত করছি? অর্থ সম্বন্ধ আছে এরকম একাধিক শব্দের বা পদের একসাথে যুক্ত হয়ে একটি শব্দ গঠনের প্রক্রিয়াকে আমরা বলছি তোমার সমাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শব্দ থাকবে,
বা অনেকগুলো পদ থাকবে, সেগুলো কয়টা পদে পরিণত হবে? একটা পদে পরিণত হবে, রাইট? ধরো কোন একজন মানুষ বিলেত থেকে আসছে। কোত্থেকে আসছে? বিলেত থেকে আসছে। তাহলে আমরা বললাম বিলেত হতে ফেরত। এটা না বলে আমরা যদি বিলেত ফেরত বলি তাহলে কেমন হবে বলো তো? তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে। যেমন আমরা তোমাদের বলেছিলাম যে বিদ্যালয় শব্দটা, এটা একটা সমাজসাধিত শব্দ। তাহলে শব্দটা কেমন ছিল? যে বিদ্যার জন্য নির্মিত আলোয়, বা বিদ্যার জন্য যে আলোয়, আলোয় মানে হচ্ছে ঘর। তাহলে এটা পুরোটা না বলে আমরা কি বলতে পারি একসাথে? যে বিদ্যা আলোয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে একসাথে কি হয়েছে? একটা পদে পরিণত হয়েছে। এবং সমাজ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটা একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। যেহেতু এখানে তোমরা ধাতু চিহ্ন দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। এবং আমরা বিশ্লেষণ করলে পাচ্ছি সম যোগ অস যোগ অ। তাহলে এতটুকু হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। এরপর আমরা চলে যাচ্ছি যে সমাজ সংশ্লিষ্ট যে শব্দগুলো, সেগুলোর সংজ্ঞা এবং কোনটা কি। তাহলে দেখো তো, যে কোনো একটা সভা, সেই সভাটা হচ্ছে সাহিত্য বিষয়ক সভা। এখন যদি সমাস নিষ্পন্ন না হতো শব্দটা, তাহলে আমরা বলতাম যে তুমি আমাকে জিজ্ঞেস করলে যে সে শিমু কোথায় গিয়েছে, বা ওর নাম কি, সানি, সানি কোথায় গিয়েছে, আমি বললাম যে সাহিত্য বিষয়ক সবাই গিয়েছে। হ্যাঁ, কিন্তু এটাকে যদি আমরা একটা পদে পরিণত করি তখন কি হবে? যে সে সাহিত্য সবাই গিয়েছে, সে বিদ্যালয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো তো একটু, এই যে সাহিত্য বিষয়ক সভা, যে প্রত্যেকটা পদ, এগুলোকে নিয়েই তো আমাদের সমস্যা, তাই না? এগুলোই কি হয়? একটা পদে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা কি বলবো বলতো? যে যে শব্দ সমাজের প্রক্রিয়ায় এক শব্দ গঠন করে সেগুলোকে বলা হয় সমস্যমান পদ। তাহলে আমরা এগুলোকে ব্যাস বাক্য বলবো না, এগুলোকে প্রত্যেকটাকে আলাদা করে আমরা বলবো সমস্যমান পদ। কি বলবো? সমস্যমান পদ। আমি 3 বার লিখবো না, আমি একবার লিখি সমস্যমান পদ, আলাদা আলাদা করে। এখন আসো, যে পদগুলো তোমার সমস্যমান পদ, সমস্যমান পদ 3টাকে যদি একসাথে করি, এই যে সাহিত্য বিষয়ক সভা, 3টাকে যদি আমি একসাথে করি, তখন আমি তাকে কি বলবো? তখন আমি তাকে বলবো ব্যাস বাক্য। তখন আমি তাকে বলবো ব্যাস বাক্য। ব্যাস বাক্যর কি আর কোনো নাম আছে? ব্যাস বাক্যের আরো কিছু নাম আছে। কি কি নাম? ব্যাস বাক্যের আরো কিছু নাম হচ্ছে বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য, তারপর হচ্ছে সমাস বাক্য, সমাস বাক্য। তাহলে আমরা কি কি পেলাম? এই যে সমস্যমান পদগুলো নিয়ে, আচ্ছা আমি তো শেষ করব মুকিত, আমি পুরোটাই বলবো। তাহলে এই যে সমস্যমান পদ, হ্যাঁ, সাহিত্য বিষয়ক সভা, প্রত্যেকটা কি? প্রত্যেকটা এক একটা সমস্যমান পদ। এক একটা কি পদ? সমস্যমান। প্রত্যেকটা কি? সমস্যমান। হ্যাঁ, সমস্যমান পদ। এই সমস্যমান পদগুলোকে একসাথে আমরা বলছি সমাস বাক্য, অথবা ব্যাস বাক্য, অথবা বিগ্রহ বাক্য। এর মধ্যে সমাস, ব্যাস বাক্যই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করি, আমরা বেশি বলি। হ্যাঁ, ব্যাস বাক্য। অনেক সময় প্রশ্ন থাকতে পারবে যে ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য বলতে পারি। এখন আসো, এই যে সমস্যমান পদগুলো মিলে যে একটা পদে পরিণত হলো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সমস্ত পদ। কি বলবো? সেটাকে আমরা বলবো সমস্ত পদ। তাহলে আমরা সমস্ত পদ পেলাম কিনা? তাহলে আমি যদি বলি বিদ্যালয়, এটা তাহলে কি বলো? আমি বললাম বিদ্যালয়, এটা কি তাহলে বলো? বিদ্যা আলয়, রাইট? এটা পরে আবার কি হয়েছে? সন্ধি হয়েছে। সন্ধি হয়ে গেলে বিদ্যালয়। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সমস্ত পদ। ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে সমস্ত পদ। বুঝতে পেরেছো তাহলে? এখন আসো, তাহলে সমস্ত পদের মধ্যে কি কোনো কিছু ভাগ নাই? আছে। দেখো তো, সমস্ত পদে দুটো পদ থাকবে। হ্যাঁ, তোমার পূর্বপদ আর হচ্ছে কি পরপদ। তাহলে দেখো তো, সমস্ত পদের সমস্ত পদে যে দুটো পদ থাকে, প্রথম পদটাকে আমরা কি বলবো? এখানে সাহিত্য। তাহলে সাহিত্যকে আমরা কি বলবো বলো তো? পূর্বপদ, পূর্বপদ। আর সভা, সভাকে কি বলবো? পরপদ, সভাকে বলবো পরপদ। তাহলে আবার একটা বিষয় খেয়াল করো, আমরা পূর্বপদ পরপদ বলছি, পরপদকে আবার আমরা কি বলতে পারি? উত্তরপদও বলতে পারি। উত্তরপদ বা শেষ পদ, যে কোনো কিছু বলতে পারি, রাইট? শেষ পদ। ওকে, বুঝতে পেরেছো বিষয়টা? এখন আসো, তাহলে এই সাহিত্য সভা,
এটা এখানে ছিল কিনা, ব্যাস বাক্য ছিল কিনা? তাই এই সমস্যমান পদ থেকেই তো তোমার কি হচ্ছে, সমস্ত পদ তৈরি হচ্ছে, সমস্ত পদ তৈরি হচ্ছে। তাহলে এখানে মাঝে একটা পদ ছিল কিনা বলো তো, এই যে সাহিত্য বিষয়ক সভা, এখানে সাহিত্য হচ্ছে পূর্বপদ, সভা পরপদ, তাহলে বিষয়ক এখানে কি ছিল বলো তো, মধ্যপদ ছিল। বিষয়ক এখানে কি হচ্ছে, এখানে কি হবে, মধ্যপদ। বুঝতে পারছো বিষয়টা? উত্তরপদ না, উত্তরপদ তো হচ্ছে সভা, হ্যাঁ মধ্যপদ। তাহলে আমরা যখন সমস্ত পদ তাহলে একটা পদ হবে, তাহলে এটাকে আমরা কখনো ভেঙে লিখবো? তাহলে এটাকে আমরা কি আলাদা লিখবো? সাহিত্য সভা আমরা কি এভাবে লিখবো? আমরা কখনোই এভাবে লিখবো না। কেন? কারণ এটা হচ্ছে একটা পদে পরিণত হচ্ছে। ক্লিয়ার কিনা বিষয়টা? তাহলে আমরা কি কি পেলাম বলো তো এখানে? আমরা প্রথমে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ, সমস্যমান পদ কোনগুলো? সাহিত্য বিষয়ক সভা, মানে ব্যাস বাক্যের প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে আমরা বলবো সমস্যমান পদ। সমস্যমান পদগুলোকে একসাথে আমরা কি বলবো? আমরা বলবো ব্যাস বাক্য। আমি বাকিগুলো লিখছি না, হ্যাঁ, ব্যাস বাক্য। এই সমস্যমান পদগুলো মিলে অথবা ব্যাস বাক্য যখন একটা পদে পরিণত হবে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো সমস্ত পদ। কি বলবো? সমস্ত পদ। আচ্ছা, এরপর সমস্ত পদ আমরা কি কি পাচ্ছি? পূর্বপদ অথবা পরপদ, পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ আর কি তোমার পরপদ। ওকে, পরপদ। এই পাঁচটাকে একসাথে, সমাসের এই অংশগুলোকে একসাথে বলা হয় প্রতীতি। কি বলা হয়? প্রতীতি। ক্লিয়ার? এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা বলো? এটা হচ্ছে একদম প্রাথমিক আলোচনা, বেসিক, যে আসলে কোনটা কি কাকে বলে। আমার মনে হয় সবার ক্লিয়ার, ক্লিয়ার না হওয়ার কিছু নাই এখানে, একদম সহজ। তাহলে এই যে আমরা পূর্বপদ পরপদের কথা বলেছি, আমরা খুব সহজে পূর্বপদ পরপদ দেখে কিন্তু সমাস চিনে যাব। তাহলে আসি সমাসের প্রকারভেদ। তাহলে সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব এবং বহুব্রীহি। 6 প্রকার। ওকে। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, তাহলে দেখো তো এখানে পূর্বপদ এবং পরপদ মিলে কি হচ্ছে আমাদের, তোমার সমস্ত পদটা সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে একটা মাঝখানে একটা পদ ছিল না, যে সাহিত্য বিষয়ক ছিল না, বিষয়ক। তাহলে এই বিষয়ক মানে মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে কি তোমার মধ্যপদ। মাঝে মাঝে কিছু শব্দ আসে ব্যাস বাক্যে, যেগুলো তোমার কি হয় না, তোমার দেখা যাচ্ছে আমাদের সমস্ত পদে যুক্ত হচ্ছে না। এই যে মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা মধ্যপদ বলছি। তাহলে খেয়াল করো, সমাস হচ্ছে 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। এখন আসো, এখানে কয়েকটা শব্দ আমি দিয়েছি, একটু খেয়াল করবা সবাই, খুব মনোযোগ দিবা, ঠিক আছে? প্রথমে আসো মা বাপ। আচ্ছা, তোমার বর্তমান বইতে কত প্রকার দেয়, কি দেয় এটা আমরা এখন দেখার দরকার নেই, বর্তমান বই আসলে নাই। তুমি যেটা বলছো শিমু, ওই বইটা এখন আর নাই। এখন যেটা 9-এ পাঠ্য, সেটাতে আসলে কোনো, তোমরা জানো কিনা জানি না, বর্তমানে 9-এ যে বইটা পাঠ্য, এখানে কোনো গ্রামার বই নাই। এখানে বাংলা গ্রামারের সাথে একত্র করা হয়েছে, সাহিত্যের সাথে। কিরকম? একটা কবিতা দেওয়া হলো, সেই কবিতা থেকেই হচ্ছে কি করা হয়েছে, তোমার গ্রামার পড়ানো হয়েছে। বর্তমানে ওই বইটা নাই। বুঝতে পেরেছো? তো দেখো, যে পদ প্রধান, এদিকে তাকাও সবাই। প্রথমে আসো মা বাপ। বলো তো, মা বাপ যখন বলছি, মানে যেহেতু শুধু বাপ ইনকাম করে, বাপ টাকা পয়সা দেয়, এজন্য কি তুমি শুধু বাপকে বুঝবা নাকি মা বাপ দুজনের কথাই বুঝবা বলো তো? দুজনকেই বুঝবা। তাহলে চা বিস্কুট, চা বিস্কুট মানে কি শুধু চা দিয়েছি? তোমরা যারা টিউশন করো, ধরো শুধু চা দেয়, সাধারণত এরকম কম হয় তাই না? চায়ের সাথে অন্য কিছু হলেও দেয়, চায়ের সাথে তোমার বিস্কুটও দিবে হয়তো। তাহলে তুমি যখন চা বিস্কুট বলবো, আমি কি শুধু বলবো যে চা, বিস্কুট না থাকলে আসলে কি চা বিস্কুট বলা হবে না। তাহলে দেখো তো, এই দুটো শব্দে দুটোই প্রধান কিনা? পূর্বপদ মা বাপ, পূর্বপদ এবং পরপদ চা বিস্কুট, তাহলে এখানে হচ্ছে দুটোই প্রধান, উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান। ওকে, একটু খেয়াল করো সবাই। নীল আকাশ। আচ্ছা, আমি যখন নীল আকাশ বলবো, তুমি কি একটা রঙের নাম বুঝবা, মানে নীল রঙের নাম বুঝবা, নাকি এটা আসলে একটা আকাশ? কোনটা?
আকাশ নাকি রং, এখানে কোনটা বলো? এখানে মূল জিনিসটা হচ্ছে আকাশ, আর আকাশ কেমন রং সেটা পরে ভিন্ন বিষয়। মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে আকাশ। যেমন আমি তোমাকে বললাম লাল রং, তাহলে বলো তো এখানে মূল জিনিসটা কি? এখানে রংটাই হচ্ছে মূল বিষয়, রাইট? হ্যাঁ, ঠিক তেমনি নীল আকাশের মূল বিষয়টা হচ্ছে আকাশ। তাহলে এখানে বলো তো সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। সিংহাসন বললে কি তুমি সিংহ বুঝবা, নাকি এটা একটা আসন? কোনটা? এটা মূলত একটা আসন। তাহলে নীল আকাশ এবং সিংহাসন, এখানে কোন পদ প্রাধান্য পেয়েছে? পরপদ। পরপদ। কোন পদ প্রাধান্য পেল? পরপদ প্রাধান্য পেয়েছে। ওকে। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগল। এখন তাহলে কি বিষয়টা বিয়ে নাকি পাগল? কোনটা? কোনটা বলো? পাগল। তাহলে এখানেও কি? এখানেও হচ্ছে পরপদ। দেশপ্রেম, আমি যখন দেশপ্রেমের কথা বলবো তুমি কি দেশ বুঝবা, নাকি মূলত প্রেম বিষয়টা বুঝবে? সেই প্রেমটা কেমন প্রেম? সেটা দেশের জন্য প্রেম, রাইট? হ্যাঁ, তাহলে দেশপ্রেম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও কি পরপদ প্রাধান্য পাচ্ছে, রাইট? ওকে। ত্রিফলা, তিনটা ফলের সমাহার, অথবা সপ্তাহ, সপ্ত অহ, অহ মানে দিন। হ্যাঁ, তাহলে সপ্ত অহের 7 দিনের সমাহার, এখানেও সেম। তাহলে তুমি দেখো তো ত্রিফলা, 3 ফলা মানে হচ্ছে 3টা ফলের সমাহার। তাহলে আমি যখন ত্রিফলা বলবো তুমি কি শুধু 3 একটা সংখ্যা বুঝবা, নাকি এখানে মূলত ফলটাই আসল? কোনটা? মূল জিনিসটা হচ্ছে ফল। এখানেও কি ফল মানে পরপদ প্রধান। কিন্তু পরপদ প্রধান হলো এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রাধান্য পাচ্ছে? একটা সংখ্যা আছে, রাইট? ত্রিফলা 3, আবার এখানে সপ্তাহ মানে 7। ঠিক আছে। সিংহাসনটা বুঝো নাই, শোনো। সিংহ চিহ্নিত আসন, আসন। তাহলে এখানে কি আসনটা মূল নাকি সিংহ মূল? বলো। সিংহাসন। তুমি কি সিংহাসন বললে তুমি একটা আসন মানে বসার জায়গা, সিংহাসন জানো না? সিংহাসন মানে যেখানে বসা হয়, সিংহাসন। তো এই আসনটা আসল নাকি সিংহ আসল? কোনটা? আসন। ওকে। আচ্ছা, বিড়াল চোখী, বলো তো এখানে বিড়াল প্রধান নাকি চোখ প্রধান? বলো। আমি বললাম বিড়াল চোখী, চোখ। ভেরি গুড। আমি বললাম ধরো আমাদের ক্লাসে, তোমাদের ক্লাসে একটা মেয়ে আছে যার চোখগুলো হচ্ছে বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালের মতো। তো তোমাকে একটা কলম দিলাম, কলম দিয়ে বললাম আচ্ছা সপ্তাহ বুঝে দিচ্ছি, আচ্ছা 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 একটু হয়েছে, আর মেসেজ দিও না কেউ, হ্যাঁ? আমি বললাম যাও তো শিমু, যাও এই কলমটা বিড়াল চোখী মেয়েকে দিয়ে আসো, বিড়াল চোখীকে দিয়ে আসো। মেয়ে বললাম না, বিড়াল চোখীকে দিয়ে আসো। আমি যখন বিড়াল চোখীকে দিয়ে আসবো, সে কি বিড়ালকে দিয়ে আসবে নাকি চোখকে দিয়ে আসবে? কাকে দিবে? কাউকেই দিবে না। বিড়াল বা চোখ কাকে না, এখানে একটা মেয়েকে বোঝানো হয়েছে, যে মেয়ের চোখ কিসের মতো? যে মেয়ের চোখ বিড়ালের মতো। তাহলে দেখো তো এখানে পূর্বপদ বিড়াল বা চোখ একজনও কি প্রাধান্য পেয়েছে? না। এখানে অন্য কোন পদ বোঝানো হচ্ছে, বা অন্য কোন পদ কি হয়েছে তোমার প্রাধান্য পাচ্ছে, রাইট? অন্য কোন পদ প্রাধান্য পাচ্ছে। সপ্ত অহ, আবার একটু, আচ্ছা বিড়াল চোখীটার আগে একজন সপ্ত অহ জিজ্ঞেস করছে। সপ্ত অহের সমাহার, অহের, অহ মানে দিন, সপ্ত অহের সমাহার। অহ মানে হচ্ছে দিন, তার মানে হচ্ছে 7 দিনের সমাহার। 7 দিনের, তাহলে 7 দিন মিলে কি হয়? সপ্তাহ হয়। আমি যখন 7 দিনের সমাহার বলবো, তুমি এখানে শুধু 7 বুঝবা নাকি এখানে মূলত দিন? দিন, রাইট? সপ্তাহ এখানে প্রাধান্য পাচ্ছে কি? দিন প্রাধান্য পাচ্ছে, হ্যাঁ। কিন্তু কয়দিন? 7 দিন। আচ্ছা, যেটা বলছিলাম বিড়াল চোখের ক্ষেত্রে অন্য কোনো পদ। এখন আসে বিনা পানি। আচ্ছা দেখো তো একটা শব্দ দেখো, পানি। এই পানি মানে হচ্ছে জল, যেটা আমরা খাই। আর মূর্ধন্য ণ দিয়ে যখন লিখবো তখন সেটার অর্থ কি বলতো? সেটার অর্থ হচ্ছে হাত। মূর্ধন্য ণ দিয়ে যখন লিখবো সেটার অর্থ হচ্ছে হাত। এখন আসো, আমি বললাম বিনা পানিতে যার, মানে যার হাতে কি আছে? যার হাতে বিনা আছে। তাহলে দেখো তো বিনাও বুঝাচ্ছে না, হাতও বুঝাচ্ছে না, বুঝাচ্ছে এমন একজনকে যার হাতে কি আছে? বিনা আছে। তাহলে কার হাতে বিনা থাকে জানো? সরস্বতী দেবীর হাতে হচ্ছে বিনা থাকে, যার কারণে তাকে বলা হয় বিনা পানি। ক্লিয়ার বিষয়টা? এজন্য ওনাকে কি বলা হয়? তোমার বিনা পানি বলা হয়। বুঝছো কিনা বিষয়টা? আচ্ছা, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি তোমার অন্য কোনো পদ প্রাধান্য পাচ্ছে। এখন আসো হা ভাত।
মানে কি? আমি বললাম এখন কি তোমাকে ভাত বুঝবা নাকি ভাতের অভাব বুঝবা, কোনটা? আমি শুধু ভাত বললাম, তাহলে তো ভাত, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখনই এখানে হা যুক্ত করে দিব তখনই সাথে সাথে তুমি বুঝে যাবে ভাতের অভাব। তাহলে এখানে ভাত বুঝবা না, এখানে মূল জিনিসটা কোন জিনিসটা প্রাধান্য পাবে? অভাব বিষয়টা হচ্ছে প্রাধান্য পাবে, অভাব। তাহলে এখানে বলো তো কোন পদ প্রধান? এখানে হচ্ছে পূর্ব পদ প্রধান, পূর্ব পদ প্রধান। গরমিল, তোমাদের মধ্যে অনেক গরমিল। আমি বললাম মিল, হ্যাঁ মিল মানে তো মিল আছে, তাহলে যখন গরমিল বলবো সাথে সাথে বুঝে যাবো যে মিলের অভাব, গরমিল, মিলের অভাব। তাহলে এখানেও প্রাধান্য পাচ্ছে কোনটা? পূর্ব পদ। তাহলে একটু খেয়াল করো তো আমরা এখানে কি কি পাচ্ছি? পূর্বপদ প্রাধান্য থাকে, প্রধান প্রাধান্য পাই, পরপদ প্রাধান্য পাই, আবার কোন কোনটাতে উভয় পদ প্রাধান্য পাই। দেখো উভয়, উভয় পদ প্রাধান্য পাই। আবার কোন কোনটাতে দেখতে পাচ্ছি কোন পদই প্রাধান্য পাচ্ছে না, অন্য কোন পদ প্রাধান্য পাই, অন্য কোন পদ প্রাধান্য। এখন আসো আমরা তো সমাস পড়েছি কয়টা? 6টা, রাইট? সমাস পড়েছি 6টা, কিন্তু আমরা এখানে বৈশিষ্ট্য কত রকম পেলাম বলো তো? বৈশিষ্ট্য পেলাম 4 রকম, যার কারণে আমরা বলতে পারি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কত প্রকার? 4 প্রকার। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কত প্রকার? 4 প্রকার। তাহলে আসো আমরা যে একটু আগে পড়েছিলাম, দেখো অব্যয়ীভাবে হচ্ছে পূর্বপদ প্রাধান্য পাই। অব্যয়ীভাবে কোন পদ প্রাধান্য পাই? পূর্ব পদ প্রাধান্য পাই। বলো তো তাহলে এখানে যে শব্দ ছিল গরমিল, তাহলে সেটা কোন পদ বলো? কোন সমাস? সরি কোন সমাস? গরমিল। আমরা বলেছি যে গরমিল, তো সেখানে পূর্বপদ প্রাধান্য পেয়েছে, তাহলে সেটা কোন সমাস? সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। ভেরি গুড। আচ্ছা পরপদ, এখন পরপদের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাচ্ছে, কেন? দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, তিনটাতেই হচ্ছে পরপদ প্রাধান্য পায়, এগুলোকে একসাথে আমরা বলবো দ্বিতক। কি বলবো? দ্বিতক। তাহলে দ্বিতকে হচ্ছে কি হবে? দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। তাহলে পরপদ প্রাধান্য সমাস কয়টা? 3টা। আমরা পড়েছিলাম বাবা মা চা বিস্কুট, এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় পদ প্রাধান্য পাচ্ছে, তাহলে একটা মাত্র সমাস যেটাতে উভয় পদের প্রাধান্য থাকে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে বাবা মা চা বিস্কুট এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। কোন পদের অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় কোন অর্থ প্রাধান্য পাবে কোনটাতে? বহুব্রীহিতে। বিড়াল চোখী, তাহলে কোন সমাস? এটা হচ্ছে বহুব্রীহি সমাস, যেখানে তোমার পূর্বপদ পরপদ তার কোন পদেরই অর্থের প্রাধান্য না পেয়ে অন্য কোন অর্থ প্রাধান্য পাবে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে আমরা তো খুব সহজে কি কি চিনতে পারবো বলো তো? খুব সহজে অব্যয়ীভাব চিনতে পারবো, দ্বিগু চিনতে পারবো, বহুব্রীহি চিনতে পারবো, কিন্তু এই 3টার ক্ষেত্রে আমাদের একটু কি হয়ে যেতে পারে? সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ সেম তো, দুটোই হচ্ছে তোমার কি হবে? ও ও আচ্ছা, হা ভাতে সেম মনে হচ্ছে, না না সেম না, সেখানে হচ্ছে হা ভাতে শব্দটা দেখো, সেখানে কিন্তু হা মানে হচ্ছে অভাব, অভাব, আর ভাত, ভাত তো ভাত, তো ভাত তো আছেই, ভাতের অভাব। দেখ কিন্তু বিড়াল চোখের মধ্যে বিড়াল বা চোখ একটাও বোঝাচ্ছে না, দেখো বিড়াল বা চোখ একটাও বোঝাচ্ছে না, রাইট? কিন্তু এটা তো ভাতের অভাব, ভাত শব্দটা এখানে আছে, বুঝো নাই? আচ্ছা যাই হোক, এখানে তাহলে আমরা আমরা দেখতে পেলাম যে 4 ধরনের প্রকারভেদ আমরা পাচ্ছি, যার কারণে আমরা বলতে পারি যে বৈশিষ্ট্যের বিচারে সমাস কত প্রকার? 4 প্রকার। তাহলে যদি আসে সমাস কত প্রকার বলো? কত প্রকার বলো, উত্তর দাও। সমাস কত প্রকার? 6 প্রকার। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কত প্রকার? বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কত প্রকার? 4 প্রকার। বুঝতে পারছো ক্লিয়ার কিনা বিষয়টা? যদি প্রশ্ন আসে বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কত প্রকার, সেখানে কি পাগলা নাই? তাকে কি পাগলা বলবো না আমরা? অন্য কাউকে মানে তুমি মানুষ বুঝাচ্ছ কেন? সেখানে একটা পাগলাকে বুঝাচ্ছে, রাইট? সেখানে একটা পাগলাকে বুঝাচ্ছে, দেখো সেখানে তো পাগলকে বুঝাচ্ছে, সেখানে একটা পাগলকে বুঝাচ্ছে, কিন্তু বিড়াল চোখী, বিড়াল চোখ একটাও শব্দকে বুঝাচ্ছে না, বুঝছো? তোমরা এত কঠিন করে কেন ভাবতেছো? আচ্ছা আমরা এগুলো হচ্ছে প্রাথমিক আলোচনা, আমরা মূল আলোচনায় যখন চলে যাব তখন বুঝতে পারবা, এত কঠিন ভাবে চিন্তা করার দরকার নাই, ওকে? আচ্ছা তাহলে দেখো তো, বৈশিষ্ট্যের ভিত্তিতে হচ্ছে দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রাধান্য পাই,
তৎপুরুষ হচ্ছে পরপদ প্রাধান্য পায়, অব্যয়ভাব হচ্ছে পূর্বপদ প্রাধান্য পায়, বহুব্রীহি হচ্ছে কোনো পদ প্রাধান্য পায় না। তাহলে বলো তো পূর্বপদ যেহেতু প্রাধান্য পাচ্ছে, অব্যয়ভাবের বিপরীত সমাস কোনগুলো? পূর্বপদ। তাহলে বিপরীত সমাস কোনগুলো হবে? অব্যয়ভাবের বিপরীত হচ্ছে দ্বিতক। দ্বিতক মানে যেগুলো সবগুলোই হচ্ছে প্রাধান্য পায়। আচ্ছা, তাহলে দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদ প্রাধান্য পাচ্ছে, তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত কোনটা? যদিও এরকম করে আসে না, কিন্তু বিভিন্ন বইতে দেখবে এরকম কিছু প্রশ্ন থাকে, তখন তোমাদের মনে হতে পারে আচ্ছা বিপরীত আবার কিভাবে হলো। বিষয়টা হচ্ছে এ কারণেই হচ্ছে তোমার বিপরীত। তাহলে দ্বন্দ্ব সমাসে উভয় পদ, আবার বহুব্রীহিতে হচ্ছে কোনো পদই প্রাধান্য পাচ্ছে না, তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত বিপরীত তোমার সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। ক্লিয়ার? এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? মোটামুটি। আমরা কিন্তু এখনো সমাস পড়ি নাই, আমরা এখনো সমাসের প্রকারভেদ পড়ি নাই, আমরা এখনো প্রাথমিক আলোচনায় আছি। জাস্ট এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমরা বৈশিষ্ট্যের বিচারে এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম এখানে তো শুধু তৎপুরুষ রাখছেন, তাহলে বাকি দুইটা কোথায়? দ্বিতক। দ্বিতক। তাহলে এখানে শুধু তৎপুরুষ রাখা হয়েছে, তাহলে কি কি বাদ গিয়েছে? দ্বিগু বাদ গিয়েছে, আবার কি কর্মধারয় বাদ গিয়েছে। তাহলে এই দুটো কোথায়? শোনো, কোন ব্যাকরণবিদ বৈশিষ্ট্যের বিচারে দ্বিগু এবং কর্মধারয়কে কি বলেছেন? তৎপুরুষ সমাস বলেছেন। কি বলেছেন? বলেছেন দ্বিগু সমাস হচ্ছে কর্মধারয়ের অন্তর্ভুক্ত, কর্মধারয় হচ্ছে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছে বিষয়টা? যেহেতু তিনটাতেই কি পরপদ প্রধান, তিনটাতেই হচ্ছে পরপদ প্রধান, যার কারণে বৈশিষ্ট্যের ভিত্তিতে অনেকে বলছে যে দ্বিগু কর্মধারয়ের অন্তর্ভুক্ত, কর্মধারয় হচ্ছে তৎপুরুষের অন্তর্ভুক্ত। তার মানে এই দুটোই হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? তৎপুরুষের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, চলে আসছি দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব মানে কি জানো? আমরা বলি না ওর সাথে ওর দ্বন্দ্ব আছে, বলি কিনা? দ্বন্দ্ব মানে ঝামেলা, তাই না? ঝগড়া ঝাঁটি, ওদের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে একদিকে তো ঝামেলা আছেই, আরেকদিকে আরেকটা শব্দ আছে, অর্থ আছে। সেই অর্থ হচ্ছে দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া, যুগল, যুগ্ম, মিলন। কি বলবো? দ্বন্দ্ব শব্দের অর্থ কি? জোড়া বা যুগ্ম। জোড়া বা যুগ্ম। তাহলে আমরা বলতে পারি পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য বজায় রেখে দুই বা ততোধিক শব্দ যখন যুক্ত হবে, যে সমাস হবে তখন সেটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে দুটো পদ বিদ্যমান এবং উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। তাহলে আমরা যে একদম প্রথম যে অর্থটা বলেছিলাম যে বাবা ও মা, বাবা ও মা, তাহলে কি হলো? বাবা মা। এখানে দুটো অর্থেরই কি আছে? পূর্বপদ এবং পরপদ, দুটো অর্থেরই প্রাধান্য আছে। আমি বললাম আসল নকল, তাহলে আসলে বোঝাচ্ছে নকল বোঝাচ্ছে। আমি বললাম হাসি কান্না, আমি বললাম রাজা প্রজা, আমি বললাম আলো আধার, দিন রাত, রোদ বৃষ্টি, উঁচু নিচু, দেনা পাওনা, আয় ব্যয়, তাহলে এখানে কি বোঝাচ্ছে? সবগুলো তোমার দুটোকেই, দুটো অর্থকে, দুটো পদকেই কি প্রাধান্য দিচ্ছে, দুটো অর্থেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে এখানে দুটো পদই বিদ্যমান, এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। টেবিল চেয়ার, টেবিল ও চেয়ার, রাইট? তাহলে দেখো তো একটু মিলনার্থক শব্দ যোগে যে শব্দ তোমার দ্বন্দ্ব সমাস, মা বাপ, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট, এগুলো কি? এগুলো হচ্ছে পূর্বপদ এবং পরপদের অর্থের কাছাকাছি থাকবে, বা অনেকটা তোমার যে কাছাকাছি অর্থযুক্ত যখন তোমার সমাস হবে তখন সেটাকে আমরা বলবো মিলনার্থক শব্দ। মা বাপ, মাসি পিসি। বিরোধার্থক, বিরোধ, খেয়াল করো তো, বিরোধ আর বিপরীত কিন্তু এক নয়। বিপরীত আয় ব্যয়, আয়ের বিপরীত কি? ব্যয়, রাইট? ওকে। জমা, জমার বিপরীত কি? খরচ, ছোট বড়, ছেলে বুড়ো। আচ্ছা, তাহলে বিপরীত আর বিরোধ কি একই? বিরোধ মানে হচ্ছে সেখানে কি থাকবে? ঝগড়া ঝামেলা থাকবে, বিরোধ থাকবে, শত্রুতা থাকবে, রাইট? যেমন ধরো সাপে নেউলে, তাহলে এটা কি? সাপে নেউলে বিরোধ, রাইট? এরা দেখলেই কি করে? ঝগড়াঝাটি শুরু করে, মারপিট শুরু করে। অহি নকুল, সাপে নেউলা আর অহি নকুল এক না? অহি মানে সাপ, নকুল মানে কি? নকুল মানে হচ্ছে তোমার বেজি, নেউলে মানে হচ্ছে কি তাও বেজি। আচ্ছা, আদায় কাঁচকলাই। আচ্ছা, আদায় কাঁচকলাই কি বলতো? আদা কাঁচকলা কি হয় জানো? আমি বলি, গরুর মাংস যখন রান্না করা হয় তখন দেখবা সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি যেন পরিপাক হয়, নরম হয়ে যায়, হ্যাঁ একটু খেয়াল করো, নরম হয়ে যায়, এজন্য মূলত আদা দেয়া হয়। তাহলে আদার কাজ কি বলতো?
আদার কাজ হচ্ছে হজম করা, দ্রুত হজম করে ফেলবে। আর যখন তোমাদের পেট খারাপ হয়, হ্যাঁ, পেট খারাপ হলে কি খাওয়ায় মা? কাঁচা কলা সিদ্ধ করে খাওয়ায় কিনা, বা তরকারি রান্না করে কিনা কাঁচকলা? হ্যাঁ, কাঁচকলা দিয়ে তাহলে কি হয়, পেট শক্ত হয়। আর আদা দিয়ে কি হয়, নরম হয়। তাহলে দেখো তো এই দুটার কাজ একটু বিরোধার্থক কিনা? বুঝতে পারছো? এই জন্য আদায় কাঁচকলাই তাহলে কি হবে বলো তো? আদায় কাঁচকলা এটা কি হবে? আদায় কাঁচকলায় তাহলে বিরোধ হবে নাকি বিপরীত শব্দার্থক হবে, কোনটা? বিরোধার্থক হবে। ভেরি গুড। এখানে আরেকটা শব্দ একটু মনে রাখো। ধরো স্বর্গ নরক, আমাদের অনেক সময় মনে হতে পারে আসলে স্বর্গ নরক কেন বিরোধার্থক হবে, এটা আসলে কি হওয়ার কথা ছিল বলো তো? স্বর্গ নরক, এই যে এখানে স্বর্গ নরক আমরা দেখতে পাচ্ছি, বিপরীত হওয়ার কথা ছিল, কেন বিরোধ দিল? এটা আসলে ব্যাকরণবিদ যারা, তাদের মনে হয় ইচ্ছা হয়েছে, তারা সব বইতেই হচ্ছে এটা বিরোধ দিয়েছে, এজন্য আমরা বিরোধ লিখব। কারণ হচ্ছে স্বর্গ, স্বর্গ কিন্তু আমরা আরেকটা বিপরীত শব্দ জানি, কি বলতো? মর্ত, মানে পৃথিবী। স্বর্গ মর্ত, পৃথিবী, রাইট? সেটা আবার বিপরীত। স্বর্গমত্ত বিপরীত শব্দ। তাহলে স্বর্গ নরক, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটু নরক মানে উল্টো বিরোধ টাইপের দেখতে পাচ্ছি, রাইট? এই জন্য স্বর্গ নরকটা মনে রাখবে, এটা হচ্ছে বিরোধার্থক। কখনো যদি আসে যে কোন ধরনের দ্বন্দ্ব সমাস, বিরোধার্থক। অঙ্গবাচক, তাহলে অঙ্গবাচক তো দেখলে বুঝবা, হাত পা নাক কান বুক পিঠ, হ্যাঁ। সংখ্যাবাচক 7 5 9 6। সমার্থক, সমার্থক মানে কি, একই অর্থ, একই অর্থ। সমর্থ, হাট বাজার, তাহলে হাটের অর্থ যেটা, বাজারের অর্থ সেটা। ঘর দুয়ার একই। কলকারখানা, মোল্লা মৌলবী খাতাপত্র, তাই না? দুটো প্রায় সমার্থক বা সহচর শব্দ যোগে এমন কিছু শব্দ যুক্ত হবে যেগুলোর কোনো আসলে অর্থ নাই। কিরকম? কাপড় চোপড়, চোপড়ের কোনো অর্থ নাই। পোকামাকড়, দয়া মায়া অর্থ আছে। ধুতি চাদর, এগুলো হচ্ছে প্রায় সমার্থক বা সহচর শব্দ যোগে। দুটো সর্বনাম যোগে, যাতা যে সে, বুঝবা। ক্রিয়া যোগে, ক্রিয়া তো দেখো, দেখাশোনা যাওয়া আসা। দুটো ক্রিয়া বিশেষণ যোগে, ধীরে সুস্থে আগে পাচ্ছে, হ্যাঁ। দুটো বিশেষণ, ভালো মন্দ কম বেশি। তাহলে আশা করি এগুলো পারবা। তাহলে আসো অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের যে প্রকার ভেদ আমরা এখন সেটার মধ্যে চলে গিয়েছি, সবাই একটু মনোযোগ দাও। আমরা এখনো দ্বন্দ্ব সমাসে আছি। দ্বন্দ্ব সমাসের যে প্রকার ভেদ আমরা এখন সেটা নিয়ে পড়ব। আচ্ছা, আমি বললাম যে তোমার আয় ব্যয়, দেখো তো এখানে মূল শব্দ কি? মূল শব্দ আয় এবং ব্যয়। এখানে কি কোনো ধরনের, বা বাবা মা, এখানে কি কোনো ধরনের বিভক্তি আছে? বিভক্তি সবাই চেনো কিনা বলো তো, আগে সেটা বলো। ইয়েস অর নো, বিভক্তি সবাই চেনো? বিভক্তির কথা কিন্তু ক্লাসে অনেকবার বলেছি, যারা চেনো না বলতে পারো, কোনো সমস্যা নেই। সবাই চেনো, তাহলে আমার আর বলার দরকার নেই। আমি অনেকবার বলেছি যে আমাকে একটি কলম দাও, আমাকে কি দাও, কলম, আমাকে কি দাও, কলম দাও। অথবা আমি অনেক বলছি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই যে মা শিশু, তাহলে শিশু, শিশু, মা শিশু চাঁদ দেখাচ্ছেন, দেখো চাঁদ দেখাচ্ছেন, হ্যাঁ। তাহলে দেখো তো, মা শিশু চাঁদ দেখাচ্ছেন, তাহলে সব শব্দ শুদ্ধ। তারপরেও এখানে কি হয়নি, একটা বাক্য হয় নাই। কেন? কারণ এখানে একটা বিভক্তি যুক্ত করা হয়নি। যে বিভক্তি, বিভক্তির কাজ হচ্ছে তোমার শব্দগুলো যখন বাক্যে বসে, একটার সাথে আরেকটা সম্পর্কিত করে দেয়া, একটার সাথে আরেকটা সম্পর্কিত করে দেয়া। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখানে মূল শব্দটা তাহলে কি বলতো? মূল শব্দটা হচ্ছে দুধ ভাত। মূল শব্দটা হচ্ছে জল স্থল। মূল শব্দটা হচ্ছে দেশ বিদেশ। তাহলে এখানে আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি, হাতে কলমে না, মূলত কি হাত আর কলম, এগুলো হচ্ছে মূল শব্দ। তাহলে দেখো তো, আমরা যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছি সবগুলোর সাথে কি যুক্ত আছে? এ বিভক্তি যুক্ত আছে কিনা? এ বিভক্তি যুক্ত আছে, রাইট? এখন আমি যদি বলি রোদ, রোদ ও বৃষ্টি, দেখো তো রোদ বৃষ্টি, রোদ বৃষ্টি, দেখো তো এখানে বিভক্তি আছে কিনা? বিভক্তি নাই। এমনকি এই যে এখানে আমরা অনেক শব্দ পড়েছি, অনেকগুলো তোমার কি তোমার দ্বন্দ্ব সমাসের অনেকগুলো উদাহরণ দেখেছি, কোথাও সমস্ত পদে কি নাই, বিভক্তি নাই। তাহলে সমস্ত পদে যদি বিভক্তি লোপ না পাই, সেটাকে আমরা কি বলবো? ধরো সমস্ত পদে বিভক্তি রয়ে গেছে,
সেটাকে আমরা বলবো অলুক সমাস। কি বলবো? অলুক সমাস। মানে কি? অলুক মানে অলুপ, লুপ। অলুপ মানে হচ্ছে লোপ পাই নাই, লোপ পাইনি। কি লোপ পাইনি? বিভক্তি লোপ পাইনি, সেটাকে আমরা বলবো অলুক সমাস। তো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যদি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যদি বিভক্তি লোপ না পাই, তাহলে সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার কি না? হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যদি তোমার বিভক্তি লোপ না পাই, সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব। তাহলে দুধে ভাতে কি হবে? অলুক দ্বন্দ্ব। জলে স্থলে অলুক দ্বন্দ্ব, দেশে বিদেশে অলুক দ্বন্দ্ব। তাহলে এখানে সবার আগে কি দেখবা? সবার আগে দেখবা দুধ এবং ভাত দুটোর অর্থই প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা একটা দ্বন্দ্ব সমাস। প্রথমত এটা একটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। আবার এখানে কি আছে? এখানে এই বিভক্তি রয়ে গেছে, তাহলে এটা কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? আশা করি ক্লিয়ার। জি বানান হচ্ছে শুধু বর্গজ রস্বইকার, জি বানানে ব নাই। এখন আসো বহুপদী দ্বন্দ্ব। তিন বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। শোনো, দুইটা পদ তো অলরেডি আমরা দেখেছি, বাবা মা, চেয়ার টেবিল, হ্যাঁ যাই বলো না কেন এতক্ষণ ধরে যতগুলো পড়েছি, হ্যাঁ মা বাবা, হাত পা, নাক কান চোখ মুখ, সবগুলোতেই কি হাতে কলমে, আমরা হাতে কলমে শিখি না, তো সেখানে হাত এবং কলম দুটোই তো প্রাধান্য পাচ্ছে। হাতে কলমে, হাতে কলমে শিক্ষা বলি না। আচ্ছা, তাহলে বহুপদী পদ দেখো তো, বহুপদী দ্বন্দ্ব এতক্ষণ পর্যন্ত যে দ্বন্দ্ব সমাসগুলো আমরা পড়েছি সেখানে কয়টা পদ ছিল? সেখানে দুটো পদ ছিল। তাহলে দুটো পদের বেশি যদি থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব। সেটাকে আমরা কি বলবো? বহুপদী দ্বন্দ্ব। ধরো আমি বললাম শুধু হাত পা, হাত পা না বলে আমি বললাম যে হাত পা নাক মুখ চোখ সবগুলো একসাথে বললাম। তাহলে একসাথে যখন বললাম, তাহলে এখানে যখন একসাথে হবে, তাহলে এটার ব্যাস বাক্য কিভাবে হবে জানো? ব্যাস বাক্য কিভাবে হবে? ব্যাস বাক্য হবে হচ্ছে তোমার হাত পা নাক মুখ। তাহলে সবগুলো আমরা কি দিয়ে লিখবো? কমা দিয়ে লিখবো। লাস্টেরটাতে কি যুক্ত করে দিব? ও যুক্ত করে দিব। তাহলে নাক মুখ ও চোখ। ক্লিয়ার? তাহলে আরেকটা জিনিস মনে রাখো, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের ক্ষেত্রে আমরা কি যুক্ত করব? ও বা এবং যুক্ত করব। যেমন বাবা মা, তাহলে বাবা ও মা, ভাই বোন, ভাই ও বোন। ঠিক একইভাবে বহুপদী দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা কি করব? সবগুলো যুক্ত করে লাস্টে কি করে দিব? ও দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। সাহেব বিবি গোলাম, তাহলে সাহেব বিবি ও গোলাম। টক ঝাল মিষ্টি, টক ঝাল ও মিষ্টি। হ্যাঁ, ইট কাঠ চুন সুরকি, তাহলে কি হবে? ইট কাঠ চুন ও সুরকি। টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি তো অলরেডি বলেছি। তারপর হচ্ছে তোমার চন্দ্র সূর্য গ্রহ তারা, তাহলে চন্দ্র সূর্য গ্রহ ও তারা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব আসলে কি জিনিস? ধরো আমরা এতক্ষণ যে ধরো বলো অনেকগুলো পদ দেখলাম, যেগুলো সবগুলোই আসলে সমস্ত পদে বসে গেছে। হ্যাঁ, ধরো আমি যে বললাম বই খাতার কথা বলেছি, তার বাবা মার কথা বলেছি, আই ব্যয় বলেছি, দেনা পাওনা বলেছি, এরকম আর অনেকগুলো, চা বিস্কুট বলেছি, জিন পরি, হ্যাঁ কাগজ কলম, আমরা সবগুলোই কোথায় পেয়েছি বলতো? মানে ব্যাস বাক্যে যে পদগুলো ছিল সেগুলো আমরা কোথায় পেয়েছি বলো? সমসমান পদগুলো আবার কোথায়? সমস্ত পদে পেয়েছি কিনা? পেয়েছি। এখন কিছু ব্যাস বাক্যের তোমার সমসমান পদ সবগুলো বসে না, কিন্তু সবগুলোর অর্থের প্রাধান্য পাই। সবগুলোর অর্থের প্রাধান্য পাই কিরকম? যেমন সে, তুমি, আমি। সে তুমি ও আমি, ও আমি। বলো তো এখানে ব্যাস বাক্য কি হবে? সরি, সমস্ত পদ কি হবে? সে তুমিও আমি না, তিনটাকেই বুঝাবে। যেহেতু তোমার দ্বন্দ্ব সমাসের সবগুলো সবগুলো পদের অর্থের প্রাধান্য থাকবে। এখন সে তুমি আমিকে আমরা একসাথে বললাম আমরা। আমরা কি বললাম? একসাথে আমরা বললাম। তাহলে দেখো তো, আগের মতো চা বিস্কুট বাপ মা, এটা পুরোটা একসাথে বসছে না বসে নাই বলো? পুরোটা বসে নাই। পুরোটা বসে নাই, কিন্তু আবার সবগুলোর অর্থের প্রাধান্য পেয়েছে।
তাহলে এটা কি হবে? এটা দ্বন্দ্ব সমাস হবে, কিন্তু এটাকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। একশেষ কথাটার মানে কি বলতো? মানে যখন তোমার একটা পদ অবশিষ্ট থাকে বা বাকিগুলো লোপ পায়, তখন সেটাকে আমরা বলবো একশেষ দ্বন্দ্ব। একটা অবশিষ্ট থাকবে। তাহলে দেখো তো, সে তুমি এই দুটো কি অবশিষ্ট আছে? না। সমস্ত পদে কোনটা অবশিষ্ট থাকলো? এই আমি থেকে আমরা হয়ে গেল। ধরো সেও তুমি, তাহলে কি হবে বলো তো? সেও তুমি কি হবে বলো? সেও তুমি, তোমরা। সেও তুমি কি হলো? সেও তুই, সেও তুই কি হবে? তোরা। রাইট? তাহলে দেখো, সে কিন্তু বসে নাই। এটাই হচ্ছে একশেষ দ্বন্দ্ব। সমস্ত পদে একটাই সমসমান পদ অবশিষ্ট থাকবে, বাকি পদগুলো হচ্ছে লোপ পাবে, কিন্তু সবগুলোর অর্থের প্রাধান্য পাবে। ওই একটা শব্দের মাধ্যমেই সবগুলো অর্থের প্রাধান্য পাবে। এটাই হচ্ছে একশেষ দ্বন্দ্ব। ক্লিয়ার? ক্লিয়ার কিনা সবার? কিছু দ্বন্দ্ব সমাস নিপাতনে সিদ্ধ, এগুলো একটু মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে এটার ব্যাস বাক্য তোমাদের মনে রাখতে হবে। কিরকম? অহর্নিশ। তাহলে দেখো তো, অহর্নিশ মানে কি? অহ ও নিশা। অহ মানে কি? দিন। তাহলে অহ ও নিশার জন্য মনে রাখবে। নিশ মানে কি কোনো কিছু আছে নাকি নিশা আছে? কোনটা বলো? তাহলে অহর্নিশ হচ্ছে অহ ও নিশা। তোমাদের মনে রাখতে হবে, ব্যাস বাক্যটা মনে রাখতে হবে, ব্যাস বাক্য। আমি বললাম দম্পতি। দম্পতি মানে কি বলতো? হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে কি হয়? দম্পতি হয়। তার মানে এখানে কি দুটো শব্দের অর্থই প্রাধান্য পাচ্ছে। তাহলে দম্পতি ও দ্বন্দ্ব সমাস, তাহলে এটি কি হবে? জায়া ও পতি। আচ্ছা, কুশীলব, কুশ ও লব। রামের ছেলে, রামের ছেলে হচ্ছে কুশ ও লব, তাদের দুইজনকে একসাথে বলা হচ্ছে কুশীলব। দ্বন্দ্ব সমাস, কুশীলব। অহরাত্র, কিন্তু এখানে কি হবে? ব্যাস বাক্য হচ্ছে রাত্রি। দিবারাত্র, দিবা ও রাত্রি, এই তিনটা মনে রাখো, যে নিশা, রাত্রি, রাত্রি, কিন্তু কি হবে? এখানে অহর্নিশ, এখানে অহরাত্র, দিবারাত্র। দম্পতি, জায় ও পতি, তাহলে এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে তোমার নিপাতনের সিদ্ধ। তাহলে এখন বলো, নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়। ভেরি গুড। কেন বলো তো? শোনো, কারণ এটাতে কোনো বিভক্তি নাই। সমস্ত পদে এখানে কোনো কি নাই? তোমার বিভক্তি নাই। কাগজে কলমে মূল শব্দ কি? কাগজ কলম। মূল শব্দ কি? কাগজ কলম। মায়ে ঝিয়ে মূল শব্দ হচ্ছে মা আর কি? ঝি। দেশে বিদেশে মূল শব্দ হচ্ছে দেশ বিদেশ, কিন্তু ছেলে মেয়ে এটাই মূল শব্দ, এখানে কোনো কি নাই, এখানে কোনো বিভক্তি নাই। তার মানে তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে, এখানে কোনো বিভক্তি রয়ে যায়নি, সমস্ত পদে কোনো বিভক্তির লোপ পায়নি। ঠিক আছে? ক্লিয়ার? একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব সমাসে কি হয়? ওর নাম কি? তানিম। দ্বন্দ্ব সমাসে কি হবে? সবগুলো পদের অর্থের প্রাধান্য থাকবে। ধরো বাবা মা, বাবা মা, তাহলে বাবা মা যখন বলবো, দুটো শব্দের অর্থের কি থাকবে? প্রাধান্য থাকবে। এখন আমি বললাম সে, তুমি ও আমি, তিনটা শব্দেরই অর্থের প্রাধান্য থাকবে সমস্ত পদে। আমরা, এখন দেখো তো, এখানে কি হওয়া উচিত ছিল? এখানে হওয়া উচিত ছিল সে, তুমিও আমি। সমস্ত পদে যদি এটা থাকতো তাহলে ঠিক ছিল, যে সবগুলো অর্থের প্রাধান্য পেয়েছে। এখন আমি, সে, তুমি কে বাদ দিয়ে আমরা কি বললাম? আমরা বললাম। তাহলে এখানে কি করলো? এই সে আর তুমি চলে গেল, কিন্তু সবগুলো অর্থের প্রাধান্য কিন্তু থাকছে। তাহলে কোনটা থাকলো? শুধু আমিটা থাকলো, আমি থেকে আমরা হয়ে গেল। এই যে একশেষ দ্বন্দ্ব, এগুলো লোপে একটাই থেকে গেল, শেষটা থেকে গেল, এজন্য বলছে একশেষ দ্বন্দ্ব। ছেলে মেয়ে কেন অলুক দ্বন্দ্ব সমাস হবে? অলুক দ্বন্দ্ব সমাস কি? তাহলে তুমি মূল বিষয়টা বুঝো নাই শিমু, মূল বিষয়টা বুঝো নাই, একটু খেয়াল করো। অলুক দ্বন্দ্ব সমাস কোনগুলো? যেখানে কি থাকবে? তোমার বিভক্তি থেকে যাবে। ব্যাস বাক্যে কি থাকবে? বিভক্তি থেকে যাবে। রাইট? ব্যাস বাক্যে বিভক্তি থেকে যাবে। আমি বললাম তোমার আদায় কাঁচকলাই, দেখো তো, আদায় কাঁচকলাই। এখন বলো আমাকে, এখানে মূল শব্দ কি বলো তো? মূল শব্দ কি? আদায় কাঁচকলাই।
মূল শব্দ হচ্ছে আদা, কাঁচকলা। শিমু খেয়াল করো, নিপাতনে সিদ্ধ মানে যেগুলো কোনো নিয়মের পরে না। এখানে আদা, কাঁচকলা হচ্ছে মূল শব্দ, কিন্তু দেখো তো এখানে একটা অন্তস্থ আছে কিনা, অন্তস্থ আছে কিনা, আছে। তার মানে কি এখানে কি রয়ে গেল, বিভক্তি রয়ে গেছে। অল্লুক আর একশেষে কিভাবে মিল পাচ্ছ রিমা? তুমি একটু পরে আবার ক্লাসটা দেখো, এতবার বললে যেটা হবে যারা বুঝে গেছে তাদের আবার বিরক্ত লাগবে, ক্লাসটা আবার একটু দেখো। হ্যাঁ, তাহলে আদায় কাঁচকলায় এখানে আমরা দেখতে পাচ্ছি বিভক্তি রয়ে গেছে, কিন্তু মূল শব্দ কি, মূল শব্দ হচ্ছে আদা, কাঁচকলা, রাইট? আদা, কাঁচকলা। তাহলে যখন বিভক্তি থেকে যাবে, বিভক্তি লোপ পাবে না, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব, যেখানে কোনো কি পাই নাই, বিভক্তি লোপ পাই নাই। এখন আসো, এখানে সবগুলোতেই দেখো বিভক্তি আছে, কাগজে কলমে, মায়ে ঝিয়ে, দেশে বিদেশে, এখানে সবগুলোতে এ বিভক্তি আছে। কিন্তু ছেলে মেয়ে, এখানে তো আসলে কোনো বিভক্তি নেই, শব্দগুলো কি ছেল মেয়ে এরকম না, মূল শব্দটাই হচ্ছে ছেলে মেয়ে, এখানে কোনো বিভক্তি নাই। তাহলে দেখেই বোঝা যাচ্ছে কি এটা হবে না। ক্লিয়ার কিনা সবার কাছে? মোটামুটি দ্বন্দ্ব সমাস শেষ, ক্লিয়ার সবার কাছে? তাহলে দ্বন্দ্ব সমাস যেটাই আসুক না কেন পারবা কিনা? খুব সহজ আসে, পারবা। দুটো অর্থের প্রাধান্য আছে দেখলেই বুঝে যাবা সেটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। আমি বললাম রাজা বাদশাহ, কি হবে বলো? দ্বন্দ্ব কিনা? হাসি তামাশা, দ্বন্দ্ব কিনা? কলকারখানা, কি হবে? দ্বন্দ্ব। এই তো। আচ্ছা, চলে আসছি দ্বিগু সমাসে। আমরা দ্বিতক পড়েছিলাম, দ্বিতক। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতকের এই যে দ্বি, এখানে কোন পদের প্রাধান্য থাকবে? পরপদের প্রাধান্য থাকবে, পরপদের প্রাধান্য থাকবে, রাইট? তাহলে দেখো তো সমাহার আদায় কাঁচকলাই, তুমি যখন দেখবা তোমার বিভক্তি লোপ পাই নাই, তুমি অবশ্যই অলুক দিয়ে দিবা। দুইটা কি হইতে পারে না? ওইটা দুই অর্থে দুই রকম। তোমার নাম কি? আফিফা। দুই অর্থে দুই রকম হবে। ধরো আফিফা, আফিফা একজনের মেয়ে, তার মানে কি সবার মেয়ে না, আরেকজনের স্ত্রী হতে পারে, আরেকজনের কি হতে পারে, মা হতে পারে, আরেকজনের বোন হতে পারে, আরেকজনের প্রেমিকা হতে পারে, রাইট? তাহলে এটা আসলে কোন অর্থে বুঝাচ্ছে সেটাই হচ্ছে মূল বিষয়। এক একটা শব্দের অনেক ধরন, যখন আমরা, তোমরা শব্দের শ্রেণী বিভাগ যখন পড়েছো, আমরা গঠনমূলক শ্রেণী বিভাগ যখন পড়েছি, তখন ওই শব্দটা সাধিতও হতে পারে, আবার হচ্ছে তোমার অর্থগতভাবে আরেকটা হতে পারে, তাই না? আচ্ছা, দ্বিগু সমাস, সমাহার বা সমষ্টি অর্থে বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের সমাস নিষ্পন্ন শব্দটি হচ্ছে বিশেষ্য হবে। তো অনেক অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন, এটা কিন্তু তোমাদের অলরেডি বলেছিলাম যে দ্বিতক, এই দ্বিতকের দ্বিগু সমাসকে অনেকে কর্মধারয়ের অন্তর্ভুক্ত করেছেন, আর কর্মধারকে হচ্ছে তৎপুরুষের অন্তর্ভুক্ত করেছেন, রাইট? এখন আসো তো, এই যে এখানে একটা অনেকটা ছবি দিয়েছি, বলো তো এটা কি? এই উদাহরণটা একদম প্রথম দিকে দিয়েছিলাম, দ্বিগু সমাস। হ্যাঁ, ত্রিফলা, ভেরি গুড। তাহলে ত্রিফলা এখানে তিনটা ফলের সমাহার, হরিতকি, বহেরা আর আমলকি। তাহলে ত্রিফলা যখন আমরা বলছি, সাথে সাথে তোমরা বুঝে যাবে এখানে কি সমাহার বা সমষ্টি আছে। কিসের সমাহার? তিনটা ফলের সমাহার, তিনটা ফলের সমাহার। হ্যাঁ, তো সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে শব্দ হবে, তো সমাস হবে, সেটাকে আমরা বলবো দ্বিগু সমাস। তাহলে একটু খেয়াল করো তো, ত্রিকাল, তাহলে কয়টা কালের সমষ্টি? কয় কালের সমষ্টি বা সমাহার? তিন কালের সমাহার। তাহলে আমরা এখানে কি বলবো? ত্রিকালের সমাহার, ত্রি মানে হচ্ছে তিন। তাহলে চৌরাস্তা কি হবে? চৌরাস্তা বলো। তেমাথা, তিন মাথার সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার, রাইট? পঞ্চবটি, তাহলে কি পঞ্চবটের সমাহার। ত্রিপদী, ত্রিপদের সমাহার। ত্রিফলা, ত্রিফলার সমাহার। নবরত্ন, নবরত্ন কি হবে? নব মানে নয়, নয়, নব মানে কি নয়, তাহলে নবরত্নের সমাহার, রাইট? তারপর হচ্ছে তোমার পঞ্চনদ, কি হবে বলো? পঞ্চনদের সমাহার। পঞ্চভূত, পঞ্চভূতের সমাহার। ষড় ঋতু, ষড় ঋতুর সমাহার। হ্যাঁ, ছয়টা ঋতুকে একসাথে আমরা কি বলছি? তোমার ষড় ঋতু। ঠিক একইভাবে যদি সপ্তর্ষি বলি, তাহলে কি হবে? সপ্ত ঋষির সমাহার, সপ্ত ঋষির সমাহার। তাহলে এখানে আমরা সবসময় কি দেখবো? পূর্ব পদে সবসময় কি থাকবে?
বলো, পূর্বপদে সবসময় কি থাকবে? সবসময় সংখ্যা থাকবে। পূর্বপদে সবসময় সংখ্যা থাকবে। যেমন আমরা যদি সপ্তাহকে ভাঙি, সপ্তাহ একদম প্রথমে যে উদাহরণটা দিয়েছি, সপ্তাহ, সরি সপ্তাহ, তাহলে এখানে প্রথমেই কি থাকবে? সপ্ত। সপ্ত মানে কি? 7 দিন। সপ্ত, সপ্ত অহ, অহ মানে কি তাহলে? অহ মানে হচ্ছে দিন। তাহলে সপ্তাহ নিঃসন্দেহে কি হবে বলো? এখানে কি থাকবে? সংখ্যাবাচক শব্দ থাকবে, আর শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হবে সেটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে এখানে অহ দিন কিনা বলো, অহ বিশেষ্য কিনা বলো? খুব সহজ, তাহলে এটা কি সমাস হবে? দ্বিগু সমাস হবে। তাহলে আমাকে বলো তো, দ্বিগু সমাসের দৃষ্টান্ত কোনটি? বলো। নববধূ কি কোনো সংখ্যা? এখানে নব মানে কি কোনো সংখ্যা? বলো। নব মানে আবার নতুনও হয়। নব মানে আবার কি হয়? নতুনও হয়। এটা কোন অর্থে কখন ব্যবহৃত হয়েছে সেটা তো বুঝতে হবে, জানতে হবে, তাই না? নববধূ মানে তো নয় বধূ না। নব মানে মানে কি 9টা বধূর সমাহার এরকম, নাকি নতুন বধূ, কোনটা? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, দ্বিগু সমাসের দৃষ্টান্ত কোনটি? তাহলে দশানন, চৌচালা, ত্রিনয়ন, পঞ্চানন। একটু খেয়াল করো, দশানন মানে কি বলতো? 10 আনন মানে কি? আনন মানে হচ্ছে মাথা, মানে হচ্ছে যার কয়টা আনন আছে? 10টা আনন আছে, মানে হচ্ছে যার 10টা মাথা আছে। তাহলে 10টা মাথার সমাহার কিন্তু এখানে বুঝাচ্ছে না। 10টা মাথার সমাহার এখানে বুঝাচ্ছে না। তাহলে এখানে কি বুঝাচ্ছে বলো তো? রাবণকে বুঝাচ্ছে। ভেরি গুড। তাহলে রাবণকে বোঝাচ্ছে। তাহলে বলো তো এটা কি হবে? এটা কি তাহলে দ্বিগু সমাস হবে? না এখানে কি তোমার পূর্বপদ এবং পরপদের কি অর্থের প্রাধান্য পাচ্ছে, নাকি অন্য কোনো অর্থের প্রাধান্য পাচ্ছে বলো? 10টা মাথাকে বোঝাচ্ছে না, 10টা মাথা যে লোকের আছে, যে দেবতার আছে তাকে বোঝাচ্ছে, অথবা যে দৈত্যের আছে তাকে বোঝাচ্ছে। তাহলে এখানে তোমার 10 আনন মানে হচ্ছে কি, যার 10টা আনন আছে। যেমন আমরা জানি, আমরা রাবণের কয়টা? তোমার 10টা মাথা আছে, রাইট? তাহলে এখানে হচ্ছে মূলত কাকে বোঝাচ্ছে? রাবণকে বোঝাচ্ছে। চৌচালা মানে কি? 4টা চালের সমাহার না। চৌচালা মানে হচ্ছে তোমার যেই ঘরের কয়টা আছে, যেই ঘরের কয়টা চাল আছে, যে ঘরের 4টা চাল আছে, রাইট? তাকে হচ্ছে বলে চৌচালা, রাইট? তাহলে এখানে আসলে কি 4 চালের সমাহার বিষয়টা তা নয়। কিন্তু আমি যখন চৌরাস্তা বলবো তখন কি হবে? সেটা দিয়ে কিন্তু চৌরাস্তাই বুঝাবে, রাইট? সেটা দিয়ে কি বুঝাবে? চৌরাস্তায় বোঝাবে। কিন্তু চৌচালা দিয়ে কি হয়ে যাবে? তোমার 4টা চাল আছে, চাল বুঝাচ্ছে না কিন্তু। খেয়াল করো, বুঝতে পারছো কিনা বিষয়টা? তাহলে এখানে হচ্ছে এটা কি হবে? এটা হচ্ছে একটা ঘর বুঝাচ্ছে। ত্রিনয়ন, ত্রিনয়ন মানে ত্রিনয়ন কার বলো তো? কার ত্রিনয়ন আছে বলো? শিব। শিবের কয় নয়ন আছে? ত্রিনয়ন। শিব হিন্দুদের দেবতা, ত্রিনয়ন। তাহলে শিবকে বুঝাচ্ছে। পঞ্চানন, পঞ্চ আনন যার, তাহলে এই যে হিন্দুদের যে দেবতা তার পঞ্চানন বুঝাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো একটাও কি নয়? একটাও দ্বিগু সমাসের দৃষ্টান্ত নয়। তাহলে এগুলো সবগুলো কি সমাস? এগুলো সবগুলো যেহেতু অন্য কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে, যার কারণে এগুলো সবগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। এই কারণটা এখানে কেন নিয়ে আসছি, পড়াচ্ছিলাম দ্বিগু সমাস, তাহলে বহুব্রীহি কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে যেহেতু সংখ্যা আছে, অনেকে প্রথমেই ধরে নিতে পারে যে সংখ্যা থাকলেই সেটা কি হয়ে যাবে? দ্বিগু সমাস হয়ে যাবে। না, সংখ্যা থাকলেই সেটা দ্বিগু সমাস হবে না। যদি কোনো অর্থের প্রাধান্য না পাই, আমরা দ্বিগু সমাসে দেখতে পাচ্ছি পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছি। পূর্বপদের সংখ্যা থাকবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে, কিন্তু সংখ্যা থাকলেই সেটা দ্বিগু হয়ে যাবে না। কিরকম? এই যে শব্দগুলো, এগুলো সবগুলোতেই কিন্তু সংখ্যা আছে, কিন্তু একটাও কি নয়? দ্বিগু সমাস নয়, কারণ এগুলোতে কোনো অর্থের প্রাধান্য পাচ্ছে না, যার কারণে এগুলো সবগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এগুলো সবগুলো তাহলে কি? সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে এগুলো কি দ্বিগু সমাস? 10 আনন, 10 আনন যার, 12 হাতি, 12 হাত পরিমাণ যার। তাহলে বলো তো 12 হাত পরিমাণ কিসের? 12 হাত পরিমাণ কিসের? সারি, সারি। হ্যাঁ, 12 হাত পরিমাণ যার সারি। চৌচালা অলরেডি বলেছি, সেতার। সেতার মানে কি? 3 তার, 3 তার আছে যা, তাহলে সে তার, সে মানে 3। তাহলে এখানে সে তার হচ্ছে কি? কোনো একটা বাদ্যযন্ত্র, কোনো একটা কি বাদ্যযন্ত্র। তাহলে এটা কি তোমার দ্বিগু সমাস হবে, নাকি তোমার সংখ্যাবাচক বহুব্রীহি হবে? কোনটা? সংখ্যাবাচক বহুব্রীহি হবে। ঠিক একইভাবে ত্রিনয়ন অলরেডি বলেছি। তাহলে এগুলো সবগুলোই কি? এই যে দেখো এখানে রাবণ, রাবণের 10 মাথা। এটা এটা কি তোমার শিব, শিবের হচ্ছে কয়টা? তোমার
ত্রিনয়ন, আর এই যে চৌচালা, চৌচালা ঘর, তাহলে এগুলো একটাও দ্বিগু সমাস নয়, সবগুলোই হচ্ছে কি, সবগুলোই হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি। বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ, সেটাই, এজন্যই হচ্ছে এখানে মূলত তোমাদের দেয়া বা শেখানো কারণ হচ্ছে, যেমন ধরো তে পায়া, তে পায়া, তাহলে তে পায়া কি বলো তো? তে পায়া, তে পায়া দেখলেই মানে কি তিন পায়ার সমাহার, তিন পায়ার সমাহার এরকম না। তে পায়া কি আসলে, মানে যেটা তিনটা পায়া আছে, চেয়ার, টেবিল, টেবিলে তিনটা পায়া থাকে অনেক সময়, তাই না? রাইট? হ্যাঁ, টুল, টুলের তিনটা পায়া থাকে, তাহলে এটা হচ্ছে একটা টুল। তে পায়া, তাহলে এটা কি নয়, সংখ্যা তোমার দ্বিগু সমাস নয়। ক্লিয়ার কিনা বিষয়টা? তাহলে আরো কিছু দ্বিগু সমাসের উদাহরণ আমরা একটু দেখি, এখানেই দেখি। যেমন নতুন নতুন কিছু শব্দ, যেমন ধরো পশুরি, তাহলে পশুরি কি হবে বলো? এটা একটু নতুন শব্দ, বলো পশুরি কি? পশুরি হচ্ছে পাঁচ সেরের সমাহার, একসাথে বলা হয়। পাঁচ সেরকে একসাথে কি বলা হয়? পাঁচ সেরের সমাহার, একসাথে হচ্ছে পশুরি। তাহলে এটা কি হবে, দ্বিগু না সংখ্যাবাচক বহুব্রীহি বলো? দ্বিগু, রাইট, দ্বিগু। আমি যদি বলি অষ্টব্যঞ্জন, তাহলে অষ্টব্যঞ্জনের সমাহার দ্বিগু। শতবার্ষিক, বর্ষের সমাহার, রাইট। দুই আনি, তাহলে কি হবে বলো? দুই আনি, দু আনার সমাহার দ্বিগু। তাহলে আমি বলি যদি দুজন, দুজন কি হবে বলো? এটা দ্বিগু সমাস। কেন? দুই জনের সমাহার। ক্লিয়ার? দুই জনের সমাহার। আমি যদি বলি পাঁচ করি, কি হবে? পাঁচ করি, বলো কি হবে? পাঁচ করির সমাহার, রাইট। পার বানাতে হলে দ্বিগু সমাসের উদাহরণ, ওকে, অব্যয়ীভাব সমাস। অব্যয়ের ভাব বর্তমান, পূর্ববর্তে অব্যয় বা উপসর্গ আছে। তাহলে এখানে কি বিষয়টা মনে রাখবা? পূর্বপদে সবসময় কি পাবা? অব্যয় বা, এই যে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, পূর্বপদে কি থাকবে? অব্যয় বা উপসর্গ থাকবে। তাহলে দেখো তো আমরা উপসর্গ চিনি কিনা বলো? উপসর্গ পারো কিনা তোমরা? প্র, পর, অপসম, নি, অব, অনু, নি, দুর্বি। কিন্তু কোন উপসর্গগুলো থাকবে সেটা আমরা একটু মনে রাখবো। পরপদে কি থাকবে? বিশেষ্য থাকবে। তাহলে দেখো তো পূর্বপদের অর্থের প্রাধান্য পাবে অব্যয়ীভাব সমাসে, যেমন ধরো নিরামিষ, নিরামিষ, তাহলে এখানে কি হবে? আমিষের অভাব, আমিষের অভাব। দেখো তো, তাহলে এখানে মূল জিনিসটা, এখানে নিরামিষ, তাহলে এখানে মূল জিনিসটা কিসের অর্থের প্রাধান্য পাচ্ছে বলো? কোন অর্থের প্রাধান্য পাচ্ছে বলো? পূর্বপদের। কেন? আমি বললাম আমিষ, কিন্তু আমিষের আগে আমি একটা কি যুক্ত করে দিলাম? অব্যয় যুক্ত করে দিলাম। তাহলে এখানে অব্যয়ের অর্থের প্রাধান্য পাচ্ছে কিনা বলো তো? অব্যয়ের অর্থের প্রাধান্য পাচ্ছে কিনা? তাহলে অব্যয়ের অর্থের প্রাধান্য পাচ্ছে যেহেতু, পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে যেহেতু, এটা অবশ্যই কি হবে? অব্যয়ভাব সমাস হবে, এবং পরপদে কি হবে? বিশেষ্য থাকবে। তাহলে দেখো তো কোন 10টি অব্যয়সূচক শব্দ বা কোন 10টা উপসর্গ থাকবে এটা একটু মনে রাখো। আহা, আহা, অতি, নির, পর, অনু, উপ, প্রতি, যথা, উত। তাহলে এটাকে আমরা কি মনে রাখতে পারি? কিভাবে মনে রাখতে পারি? দেখো তো, আহা, আহা, অতি, নিরপরাধ, নিরপরাধ, অনুদের উপর, অনুদের উপর, প্রতিদিন, যথাযথ, উৎসাহ দিন, উৎসাহ দিন। তাহলে একটু মনে রাখো, আহা, অতি নিরপরাধ অনুদের উপর প্রতিদিন, প্রতিদিন যথাযথ উৎসাহ দিন। তাহলে দেখো আহা, অতি, নির, তারপর হচ্ছে তোমার অনু, তারপর হচ্ছে উপ, প্রতি, যথা, উত। মনে থাকবে? তাহলে এই 10টা অব্যয়সূচক শব্দ কোনো শব্দের পূর্বে যুক্ত হয়ে মূল শব্দের অর্থের পরিবর্তন বা প্রভাবিত করলে, তাহলে দেখো এটা একটা মূল শব্দের সাথে কি করবে? তোমার যুক্ত হয়ে অর্থের পরিবর্তন ঘটাবে। অথবা শব্দের শেষে যদি টে, যেমন ঈষৎ, আমরা বলি যে পাগলাটে, ধরো পাগলাটে, পাগলাটে, ধরো বললাম যে পাগলাটে, তাহলে কোন সমাস হবে এটা? তুমি দেখবে টে আছে, যদি টে থাকে সাথে সাথে তুমি ধরে নিবে সেটা কি? সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। যেমন আমি বললাম পাগলাটে, মানে কি? মানে হচ্ছে তোমার ঈষৎ পাগলা,
ঈষৎ পাগলা মানে কিছুটা পাগলা আর কি, বুঝছো? তাহলে তে যদি থাকে ধরে নিবা সেটা কি অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। ধরো আমি যে বললাম যে প্রথমে এই যে অব্যয়ের ভাব যুক্ত হবে, যেমন আমি বললাম যে পা, পাদ মস্তক মানে কি, পা মানে কি, পাদ মানে কি পা, আর মস্তক মানে হচ্ছে মাথা। তাহলে আমার এই যে আমি যদি বলি পা আর মাথা, তুমি এতটুকুই বুঝবা। আমি যদি প্রথমে একটা আ যুক্ত করে দিই তাহলে কি হবে বলো তো? আমি বললাম পা মাথা, এতটুকু বুঝবা তুমি যে পা আর মাথা। কিন্তু আমি যদি আ যুক্ত করে দিই তখন কি হবে বলো তো? পুরো বডি, আপাদ মস্তক মানে একদম পা থেকে মাথা পর্যন্ত। তাহলে এখানে কোন বিষয়টা প্রাধান্য পাচ্ছে? পূর্বপদ না? পূর্বপদের অর্থে প্রাধান্য পাচ্ছে না, বুঝছো বিষয়টা? আমি বললাম মরণ, আমি বললাম মরণ, আমি শুধু মরণ বললাম, তাহলে তো মরণ মানে তো মরণ। আমি বললাম আমরণ, তাহলে কি হয়ে যাবে? মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত হয়ে যাবে। আমি বললাম ভিক্ষা বা ভিক্ষ, যাই হোক, হ্যাঁ, তাহলে ধরো আমি সেটার আগে লিখে দিলাম যে দুর্ভিক্ষ, তাহলে কি হয়ে যাবে বলতো? কিসের অভাব? দুর্ভিক্ষ মানে কি? ভিক্ষার অভাব। কিসের অভাব? ভিক্ষার অভাব। ধর একটা ছোট নদী, হ্যাঁ, নদী, তো নদী মানে তো নদী। এখন আমি বললাম যে উপনদী, তাহলে কি নদী হয়ে যাবে সেটা? সে নদীটা কেমন নদী হবে? ক্ষুদ্র নদী হয়ে যাবে। তাহলে এখানে কিসের অর্থের প্রাধান্য পাচ্ছে বলো? পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে কিনা? আমরা যখন এই উপসর্গ বা অব্যয়গুলো যখন যুক্ত করে দিচ্ছি তখন আমাদের শব্দটা ভিন্ন হয়ে যাচ্ছে, রাইট? শব্দের অর্থের কি ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রাধান্য পাচ্ছে কি? এখানে মূলত অব্যয়টাই প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তো, যেমন ধরো সময়, হচ্ছে সময়, সময়, দূর দূর দূর, গড় দূর, যেমন ধরো মিলের অভাব, মিলের অভাব, তখন আমরা বলি যে গড় মিল, গড়, সেখানে হচ্ছে গড়। দুর্ভিক্ষ, সেখানে হচ্ছে তোমার দূর, তাহলে দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। তাহলে খেয়াল করো, সময়কে অতিক্রম না করে যথা সময়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যথা। এই 10টার মধ্যে সবগুলো, এই 10টা হচ্ছে মনে রাখার জন্য, এই 10টার বাহিরে যে নাই তা না। যেমন আমি টে বলেছি না, যে লাস্টে কি থাকবা? টে থাকলে পাগলা টে, হ্যাঁ। তারপরে এরকম দূর আছে, যেমন আমার ফি আছে, ফি, ফি, এগুলো হচ্ছে মনে রাখার জন্য বলা, জাস্ট কিছু টেকনিক, জাস্ট মনে রাখার জন্য। যেমন ধরো ফি, ফি বছর, আমি বললাম যে বছর বছর, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? ফি বছর, রাইট? ফিও বলি নাই, এরকম আরো অনেকগুলো বলি নাই, দুই একটা, যেগুলো একদম কমন, সবচেয়ে বেশি থাকে, সেগুলোই মূলত বলেছি, সেই 10টাই মূলত বলেছি। নাসির, আচ্ছা, মরণ পর্যন্ত, তাহলে কি হবে? আমরণ। ঈষৎ রক্তিম, কেমন রক্তিম? ঈষৎ রক্তিম, কিছুটা রক্তিম, মানে রক্তিম, তাহলে ঈষৎ রক্তিম কেমন হবে? সেটা কিসের মতো বলো তো? কিছুটা রক্তিম, রাইট? তাহলে কি হবে? আরক্তিম, ঈষৎ রক্তিম, কিছুটা। আর রক্তিম, নিরামিষ, আমিষের অভাব, নিরামিষ। আপাদ মস্তক, তাহলে কি হবে? পা থেকে মাথা পর্যন্ত, আ, হ্যাঁ। ভাবনার অভাব, তাহলে কি হবে? নির্ভাবনা। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো, এই যে আমি বলেছি আমরণ, তাহলে আ দিয়ে কি বুঝাচ্ছে? আ দিয়ে কি বুঝাচ্ছে? কোন অর্থ? এখানে ওই অব্যয়টা বা উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা একটু মনে রাখতে হবে। পর্যন্ত বুঝাচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে দেখো এখানে নিরামিষ, তাহলে নির দিয়ে কি বুঝাচ্ছে? নির দিয়ে, নির কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। কোন অর্থে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে আমি বললাম হচ্ছে তোমার নির্ভাবনা, তাহলে কি অর্থে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। অনুগমন, তাহলে এখানে অনু কি অর্থে ব্যবহৃত হয়েছে? পশ্চাৎ অর্থে। কোন অর্থে? পশ্চাৎ অর্থে। উপকণ্ঠ, আচ্ছা, উপ আবার দুই তিন রকমের তোমার ব্যবহার অর্থ আছে, কিরকম খেয়াল করো। আমি বললাম উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, তাহলে এখানে উপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলতো? সামীপ্য বা নৈকট্য, কাছাকাছি, হ্যাঁ, সামীপ্য অর্থে। আবার আমি বললাম উপনদী, তাহলে এখানে উপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র অর্থে, ভেরি গুড।
ক্ষুদ্র। আবার বললাম উপশহর, উপশহর মানে শহরের সদৃশ, মানে শহরের কাছাকাছি। তাহলে এখানে উপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে। ছায়া, তাহলে প্রতিচ্ছায়া, ছায়ার প্রতিনিধি, প্রতিবিম্ব, বিম্বের প্রতিনিধি, তাহলে এখানে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? এই যে প্রতিচ্ছায়া, এখানে প্রতি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অনুরূপ বা সাদৃশ্য। ভেরি গুড। তাহলে আমরা এখানে একটু খেয়াল করব, তোমরা তো অব্যয়ভাব সমাস দেখলেই মোটামুটি বুঝবা যে এখানে তোমার পূর্ব পদের প্রাধান্য থাকবে, অব্যয়ের প্রাধান্য থাকবে, সেটাই হচ্ছে তোমার অব্যয়ভাব সমাস। জাস্ট বই থেকে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা একটু দেখে নিবা, তবে এটা তোমরা নিজেরাও বুঝবা, নিজেরাও বুঝবা। যেমন আমি বললাম যে হা ঘরে, হা ঘরে, তাহলে কিসের? এটার অর্থ কি হবে বলো? ব্যাস বাক্য কি হবে? ঘরের অভাব, ঘরের অভাব, রাইট? ঘরের অভাব। তাহলে এখানে হা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে। হা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে। আমি বললাম আজন্ম, আজন্ম, তাহলে এইখানে আ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পর্যন্ত অর্থে, পর্যন্ত, পর্যন্ত অর্থে, রাইট? আমি বললাম নির্ভয়, নির্ভয়, তাহলে এখানে নি কোন অর্থে, নির কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে। মোটামুটি তুমি একটু জাস্ট উদাহরণগুলো একটু দেখলেই বুঝতে পারবা বিষয়টা। একজন কে যেন ছিল, নববধূ নিয়ে বারবার কথা বলছিল, আমি ওই সময়ে কথাটা বলি নাই। কে আছো বলো? নববধূ, প্রশ্নটা কার ছিল বলো? তোমার নাম নাই কেন? একটা জিনিস খেয়াল করো, আমি বললাম বউ জামাই, বউ মানে তো বধূ, রাইট? বধূ, শুধু বধূ যখন বলি কোনো সমাস হবে? শুধু বধূ যখন বলবো কোনো সমাস হবে কিনা? হবে না। আমি বললাম বধূ না বলে ধরো বউ, বধূর সাথে ধরো জামাই যুক্ত করে দিলাম, বধূ জামাই বা বউ জামাই, হ্যাঁ, তখন কোনো সমাস হবে কিনা বলো তো? আমি বউ জামাই একসাথে বললাম যে বউ জামাই, তখন কি সমাস এটা বলো? তখন এটা হবে দ্বন্দ্ব সমাস। কেন? কারণ দুটোই হচ্ছে একসাথে, একসাথে বোঝাচ্ছে, দুটো অর্থের প্রাধান্য বোঝাচ্ছে। এখন এই বউটা জামাই আর নাই, আমরা এখন এই বধূর কথা বলছি। সে বধূটা কেমন বধূ? সে বধূটা কেমন বধূ? কেমন বধূ? নববধূ, নতুন বধূ। তাহলে এই নব একটা বিশেষণ কিনা বলো? একটা বিশেষণ কিনা বলো? নব এখানে একটা কি বিশেষণ? এখানে কি অন্য কোনো অর্থের প্রাধান্য পাচ্ছে? এখানে অন্য কোনো অর্থের প্রাধান্য পাচ্ছে না। তাহলে এটা কি কোনোভাবে বহুব্রীহি হবে? বহুব্রীহি হবে? হবে না। দ্বন্দ্ব সমাস হবে? হবে না। তাহলে কোন সমাস হতে পারে? সেই সমাস কি আমরা, আচ্ছা এখানে কি কোনো অব্যয় আছে? অব্যয়, অব্যয় আছে? শেষ তো না, আমার পড়া শেষ, ক্লাস শেষ। অব্যয় আছে? অব্যয় নাই, তাহলে এটা অব্যয় ভাব হবে না। দ্বিগু হবে? দ্বিগু, এই নব মানে কিন্তু নয় নয়, মানে কোনো সংখ্যা নয়, এই নব হচ্ছে কোনো সংখ্যা নয়, তাহলে কি দ্বিগু হবে? দ্বিগু হবে না, রাইট? দ্বিগু হবে না। তাহলে একটা সমাস আমরা এখনো পড়ি নাই, সেই সমাসটা কি? সেটা হচ্ছে একটা বিশেষ্য পদের সাথে আরেকটা বিশেষ্য পদের, অথবা একটা বিশেষ্যর সাথে একটা বিশেষণের যে সমাস হয় সেটা হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে দেখো তো, এখানে নব এটা হচ্ছে বিশেষণ, আর বধূ, বধূ হচ্ছে বিশেষ্য, তাহলে বিশেষ্যর সাথে বিশেষণের হয়েছে, তাহলে এটা কি সমাস? নব যে বধূ, মানে যে বধূ কি নতুন, তাহলে এটা কি সমাস বলো? কর্মধারয়। ক্লিয়ার বিষয়টা? কর্মধারয় তাহলে বুঝবা, চিনতে পারবা না? কর্মধারয় আমরা এখনো পড়াই নাই, আগামী ক্লাসে পড়াবো। তারপরও যেমন আমরা কি পড়েছি, ধরো আকাশ পাতাল, আকাশ বাতাস, হ্যাঁ, আকাশ বাতাস, রাইট? আকাশ বাতাস তাহলে কি সমাস বলো তো? এই, এর চাইতে সোজা আর কি হইতে পারে বলো? আকাশ বাতাস কি সমাস? এই যে কঠিন লাগছে বলছো সে বলো। মুরসালিন জাহাজ, আকাশ বাতাস কি সমাস বলো? আকাশ বাতাস দ্বন্দ্ব সমাস। ওকে, আকাশ বাতাস দ্বন্দ্ব সমাস। কেন? কারণ দুটো অর্থের এখানে প্রাধান্য থাকছে। ওকে, বাতাস কেটে দাও, বাতাস কেটে দাও। শুধু আকাশ দিয়ে কি কোনো সমাস হবে? শুধু আকাশ দিয়ে কোনো সমাস হবে না।
ওকে, এখন আসো, আকাশ কি রকম? নীল আকাশ। দেখো তো, তাহলে এটা কি হবে? নীল আকাশ, তাহলে বিশেষণ আর বিশেষ্য, নীল যে আকাশ, তাহলে এটা কি? এটা হচ্ছে কর্মধারয়। ক্লিয়ার কিনা বিষয়টা? আমরা বাবা মা পড়ি না, বাবা মা, বাবা মা, এটা কি? দ্বন্দ্ব সমাস। মা কেটে দাও। বাবা কেমন বাবা? শ্বশুর বাবা, শ্বশুর বাবা, পাগলা বাবা, পাগলা বাবা, কি হবে এগুলো? বলো, এগুলো কি হবে? সবই কর্মধারয়। ক্লিয়ার বিষয়টা? কর্মধারে যদি এখন পড়ি নাই, আজকে আর পড়বো না, মাথায় আর ঢুকবে না তোমাদের। তাহলে আমরা যতটুকু পড়েছি আজকে, খেয়াল করো সবাই, দ্বন্দ্ব পড়েছি। দ্বন্দ্ব সবার ক্লিয়ার? দুটো পদের অর্থের প্রাধান্য থাকবে, দুটো পদের অর্থের প্রাধান্য থাকবে। যদি আমরা সমস্ত পদে দেখি বিভক্তির লোপ পাইনি, বিভক্তি রয়ে গেছে, তখন সেটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব বলবো, অলুক দ্বন্দ্ব বলবো। তারপর হচ্ছে একশেষ দ্বন্দ্ব, সে, তুমি ও আমি, তিনটা পদেরই অর্থের প্রাধান্য থাকবে, কিন্তু একটা পদ শুধু অবশিষ্ট থাকবে, তখন সেটাকে আমরা বলবো একশেষ দ্বন্দ্ব। আর বহুপদী দ্বন্দ্ব, দুটোর বেশি থাকলে তখন সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব। শেষ। এরপর কি পড়লাম? দ্বিগু পড়লাম। দ্বিগুতে কি থাকবে? তোমার পরপদের প্রাধান্য থাকবে, পরপদের অর্থের প্রাধান্য থাকবে, আর হচ্ছে কি থাকবে? পূর্বে কি থাকবে? সংখ্যা থাকবে। পরপদের অর্থে থাকবে, পূর্বে কি থাকবে? পূর্বপদের সংখ্যা থাকবে, কিন্তু সংখ্যা থাকলেও পরপদের অর্থের প্রাধান্য থাকবে, তখন সেটাকে আমরা বলবো দ্বিগু সমাস। আর অব্যয়ীভাব সমাসে সবসময় সামনে কি থাকবে? সামনে পূর্বপদে কি থাকবে? অব্যয় বা উপসর্গ থাকবে, অব্যয় বা উপসর্গ থাকবে। তো এই অব্যয় বা উপসর্গ যখন যুক্ত হবে, তখন শব্দের কি হয়ে যাবে? অর্থ ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, অর্থ ভিন্ন হয়ে যাবে। যেমন ধরো জন, জন মানে কি? মানুষ, জন মানে মানুষ। আমি বললাম নির্জন, নির্জন মানে কি? মানে হচ্ছে মানুষের অভাব। নির উপসর্গ যুক্ত করে দিলাম, নির যুক্ত করে দিলাম, নির উপসর্গ যখন যুক্ত করে দিলাম, তখন কি হবে? মানুষের অভাব, নির্জন। তখন হয়ে যাবে অব্যয় বা উপসর্গ সেখানে প্রাধান্য পাবে। তাহলে দেখা যাচ্ছে পূর্বপদের অর্থের প্রাধান্য পাবে, তখন সেটাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস। তাহলে দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব, এই তিনটা আজকে পড়েছি। এই তিনটা থেকে পরীক্ষা থাকবে, এবং এই তিনটা ক্লিয়ার কিনা সবার কাছে বলো। এই তিনটা সবার কাছে ক্লিয়ার, এতটুকুই আমার দরকার। কারণ যেটা পড়াই নাই, কর্মধারয় এখনো পড়াই নাই, তাহলে কর্মধারয় আমাদের দরকার নাই। এই তিনটা ক্লিয়ার হলেই চলবে আমার। হাতে কলমে মিলনার্থক না, হাতে কলমে এখানে হচ্ছে তোমার অলুক দ্বন্দ্ব হবে। আর শুনো, এটা মিলনার্থক হবে না। আমি যদি বলি খাতা কলম, তখন কি হবে? খাতা কলম, তখন কি হবে বলো? সেটা মিলনার্থক হবে। নিপাতনে দ্বন্দ্ব মানে হচ্ছে তোমার এটা নিয়ম মানবে না। যেমন ধরো তোমার থাকবে কি, ক্লাস শেষ, তোমাদের যাদের প্রশ্ন নাই তারা চলে যেতে পারো। কোনটা বলেছো? নিপাতনে দ্বন্দ্ব, নিপাতনে দ্বন্দ্ব মানে কি? ধরো অহ ও রাত্রি, অহ ও রাত্রি, তাহলে আমার এখানে তোমার ব্যাস বাক্যে কি আছে? রাত্রি আছে। তাহলে এখানে কি হওয়ার দরকার ছিল বলো? সমস্ত পদে কি হওয়ার দরকার ছিল? অহ রাত্রি হওয়ার দরকার ছিল না? অহ রাত্রি হওয়ার কথা ছিল না? দেখো, অহ ও রাত্রি, তাহলে ব্যাস বাক্যে কি হবে? সমস্ত পদে কি হবে? সমস্ত পদে হওয়ার দরকার ছিল অহরাত্রি, কিন্তু অহরাত্রি না হয়ে কি হয়ে গেল বলতো? অহরাত্র হয়ে গেল। তাহলে কি সে নিয়ম মেনেছে? সে নিয়ম মানে নাই। অ্যাটেন্ডেন্স ফর্ম, ধরো অ্যাটেন্ডেন্স ফর্ম আমি দিতে পারি কিনা দেখি। হ্যাঁ, নিয়ম মানে নাই। তাহলে যে যে নিয়ম মানে না, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সব সময়। এটা শুধু যে সমাসের ক্ষেত্রে তা না, তোমার সন্ধির ক্ষেত্রে বলো, অন্য যেখানেই বলো, যখন নিয়ম মানবে না, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। ঠিক আছে? অনুগমন, আচ্ছা, অনুগমন মানে কি বলতো? অনুগমন, শোনো, একটা জিনিস খেয়াল করো। ধরো গমন, গমন মানে কি? গমন মানে যাওয়া। হ্যাঁ, আমি বললাম অনুগমন, অনুগমন মানে পশ্চাতে যাওয়া, মানে হচ্ছে পেছনে যাওয়া। তাহলে অনু দ্বারা এখানে কি বুঝাচ্ছে? কোন দিকে যাচ্ছে? পশ্চাৎ বুঝাচ্ছে। পশ্চাৎ মানে হচ্ছে তোমার পেছন বুঝাচ্ছে। আমি বললাম অনুধাবন, তাহলে কি হবে? পশ্চাৎ ধাবন। কি হবে? পশ্চাৎ ধাবন, অনুধাবন, পশ্চাৎ ধাবন। বুঝতে পারছো বিষয়গুলো? ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা দিচ্ছি।